ওয়েলকাম স্টুডেন্ট। আজ শুরু করতে চলেছি এনটিএ, ইউজিসি নেট অ্যান্ড জিআরএফ এবং সেট পরীক্ষার ফার্স্ট পেপার অর্থাৎ টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউডের দ্বিতীয় চ্যাপ্টার রিসার্চ অ্যাপটিটিউড সম্পর্কে। পূর্বের একটি ভিডিও ক্লাসে হোয়াট ইজ রিসার্চ বা গবেষণা কি বা রিসার্চ বলতে আমরা কি বুঝি তার একটা সাধারণ কনসেপ্ট আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ অর্থাৎ গবেষণার বৈশিষ্ট্য। এই ভিডিও ক্লাসটিতে রিসার্চের মোট 12টি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আলোচনা করব। আশা করি এই আলোচনার মাধ্যমে রিসার্চের বিষয়টি বোঝার ক্ষেত্রে সুবিধে হবে। নাও লেটস গো। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করছি আমরা অবজেক্টিভিটি বা বস্তুনিষ্ঠতা। বস্তুনিষ্ঠতা বা অবজেক্টিভিটির মূল অর্থ হচ্ছে নো বায়াস, অর্থাৎ কোনরূপ পক্ষপাত থাকবে না। যিনি রিসার্চার তিনি রিসার্চ করতে গিয়ে বা যে বিষয়টি নিয়ে তিনি রিসার্চ করছেন সেই বিষয়টির উপর কোনরূপভাবে তার নিজস্ব বা বাইরের কোনোভাবেই পক্ষপাত থাকবে না, অর্থাৎ পক্ষপাতহীন হবে। প্রথমেই দেখি, এখানে মোট 3টে পয়েন্টের উপর আমরা আলোচনা করছি। প্রথমে রয়েছে প্রসিডিউরাল সেফগার্ড অর্থাৎ পদ্ধতিগত সুরক্ষা। রিসার্চ যিনি করবেন বা রিসার্চার তিনি সবসময় যে পদ্ধতি অ্যাপ্লাই করবেন সেই পদ্ধতিগত অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে তার পক্ষপাতহীনতা যেন থাকে। ফার্স্ট পয়েন্টে রয়েছে রেকর্ডস অ্যান্ড ডেটা অ্যান্ড ইনভেস্টিগেশন সুসংরক্ষণ করে রাখা, অর্থাৎ তিনি যে বিষয়টির উপর রিসার্চ করছেন বা গবেষণা করছেন সেই গবেষণার বিষয়বস্তু সম্পূর্ণভাবে রেকর্ড বা সেই গবেষণা করতে গিয়ে তিনি যে সকল রেকর্ড বা তথ্য তিনি সংগ্রহ করেছেন সেই সকল তথ্য বা ইনভেস্টিগেশনের যাবতীয় কাগজপত্র বা যাবতীয় কিছু তা তিনি সুসংরক্ষণ করে রাখবেন, যাতে পরবর্তীকালে অন্য কোনো রিসার্চার যখন রিসার্চ করবেন ওই বিষয়টা নিয়ে, কারণ একটা রিসার্চের সিদ্ধান্ত আরেকটা রিসার্চের পথ খুলে দেয়। পরবর্তীকালে অন্য কোনো রিসার্চার এই বিষয়টি বিশ্লেষণ এবং মূল্যায়ন করতে পারেন। মূল্যায়ন করতে এবং বিশ্লেষণ করতে হলে যিনি রিসার্চার তাকে কিন্তু সমস্ত রেকর্ড এবং ডেটা বা ইনভেস্টিগেশনের যাবতীয় কিছু তাকে সুসংরক্ষণ করে রাখতে হবে। নেক্সট 2 নম্বরে আসে রিসার্চ রিপোর্ট সায়েন্টিফিক ভাবে প্রস্তুতে নজর দিতে হবে, অর্থাৎ রিসার্চার যিনি রিসার্চ করছেন সেই রিসার্চ রিপোর্ট যখন তিনি প্রস্তুত করবেন সেই রিসার্চ রিপোর্টের সময় অবশ্যই রিসার্চ রিপোর্ট যেন সায়েন্টিফিক ওয়েতে প্রস্তুত করা হয় সেদিকে তিনি লক্ষ্য রাখবেন। বিতে রয়েছে স্ট্যান্ডার্ডাইজেশন, অর্থাৎ এখানে বায়াস ফ্রি বা পক্ষপাতহীন হবে। 2 নম্বরে প্রিজুডিস অর্থাৎ কুসংস্কার মুক্ত হবে। 3 সাবজেক্টিভ এরর্স অর্থাৎ বিষয়বস্তুগত ত্রুটিহীন হবে। 3 নম্বর সিতে রয়েছে অ্যাভয়েডিং বায়াস। কোন ধরনের বায়াসের কথা বলা হয়েছে না পার্সোনাল বায়াস বা পার্সোনাল বিলিফ। আমি বিশ্বাস করি ঈশ্বর আছেন, এই আমার বিশ্বাসের উপর রিসার্চের কোনো জায়গা আসে না বা রিসার্চ কোনো প্রভাবিত হয় না। অর্থাৎ লক্ষ্য রাখতে হবে আমার পার্সোনাল বায়াস বা রিসার্চারের কোনো পার্সোনাল বিলিফ কোনোভাবেই যেন রিসার্চের মধ্যে বা রিসার্চ ভেরিয়েবল হিসাবে তিনি এন্ট্রি না করতে পারে। 1 নম্বরে রয়েছে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, তথ্য সংগ্রহ থেকে সিদ্ধান্ত বাইরের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হবে, সেই মুক্ত যাতে থাকে তার জন্য বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে হবে। 2 নম্বর রয়েছে পার্সোনাল বায়াস, অর্থাৎ ব্যক্তির পক্ষপাত শূন্য হবে। গবেষকের ব্যক্তিগত বিশ্বাস অতীত অভিজ্ঞতা থেকে রিসার্চ সম্পূর্ণভাবে মুক্ত থাকবে। 3 নম্বর অবজারভার বায়াস, অর্থাৎ পর্যবেক্ষকের পক্ষপাত। পর্যবেক্ষক বা রিসার্চারের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা বর্ণনা এখানে করা যাবে না, অর্থাৎ রিসার্চ যিনি বিষয় এমনও হতে পারে যে যিনি রিসার্চ করছেন তার হয়তো জীবনের সঙ্গে অত্যন্তভাবে অঙ্গাঙ্গিকভাবে জড়িত কোনো একটা বিষয় তিনি নিয়েই রিসার্চ করছেন, সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে সেই তার সঙ্গে হয়তো পূর্বে সেই বিষয়টি নিয়ে কোনো ঘটনা ঘটেছিল বা সেই ঘটনার কোনোরূপ বর্ণনা এখানে দেয়া যাবে না। 4 নম্বর রয়েছে এক্সপেকটেশন বায়াস, অর্থাৎ প্রত্যাশা পক্ষপাত। নিজের চাওয়া নিজের ইচ্ছার উপর গবেষণার ফলাফল প্রভাব থাকবে না বা গবেষণার ফলাফলের উপর কোনো প্রভাব থাকবে না, অর্থাৎ এই বিষয়টিও সম্পূর্ণভাবে রিসার্চারকে নিয়ন্ত্রণ করতে হবে। 2 নম্বরে আছে নির্ভরযোগ্যতা বা রিলায়েবিলিটি। এর অর্থ হলো কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, অর্থাৎ একই পদ্ধতি বারবার ব্যবহার করে যদি ফলাফল একই আসে তাহলে বুঝে নিতে হবে রিসার্চ রিলায়েবিলিটি রয়েছে। কোনো একজন শিক্ষক তিনি ক্লাসে বর্তমান টেকনোলজি যুগে তিনি
প্রজেক্টর বা ভিজুয়াল কোনো কিছু দেখিয়ে বা ভিজুয়ালি প্রজেক্ট করে তিনি ক্লাস করাতে গিয়ে দেখলেন শিক্ষার্থীদের ক্লাসের মধ্যে মনোযোগের পরিমাণ অনেকটা বেড়েছে বা অত্যন্ত বেশি অন্যান্য ইন জেনারেল ক্লাসের থেকে তিনি যখন চক অ্যান্ড ডাস্টার অর্থাৎ চক অ্যান্ড টক যখন করেন তার থেকে যখন তিনি প্রজেকশনের মাধ্যমে কোনো প্রজেক্টরের মাধ্যমে তিনি যখন কোনো একটি প্রজেক্ট বা কোনো একটি প্রেজেন্টেশন তিনি ক্লাসের মধ্যে উপস্থাপন করছেন তাতে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের ক্লাসের মধ্যে মনোযোগের সংখ্যা বা অ্যাটেনশনের পরিমাণ অনেকটা বাড়ছে বা বেড়ে গেছে। এই পরীক্ষাটি বা এই টোটাল বিষয়টি যখন আরেকজন রিসার্চার বা আরেকজন শিক্ষক যখন করে তিনি একই পদ্ধতি বা একইভাবে তিনি প্রেজেন্টেশনের মাধ্যমে বিষয়টি উপস্থাপন করতে গিয়ে দেখলেন যে ক্লাসের মধ্যে স্টুডেন্টদের আগ্রহ বা ইন্টারেস্ট অনেকটাই বেড়ে গেছে এবং তারা মনোযোগী হয়েছে ক্লাসের মধ্যে। সেক্ষেত্রে যদি ঘটনা বারবার অর্থাৎ একাধিক টিচার বিভিন্ন সময় তার বিভিন্ন ক্লাসে একই পদ্ধতি ইউজ করে তিনি যদি দেখেন যে শিক্ষার্থীদের সত্যিই আগ্রহ বেড়েছেন, তাহলে এই বিষয়ের উপর যদি কোনো রিসার্চ করা হয় তাহলে রিসার্চ রিয়েবিলিটি রয়েছে বা রিসার্চের নির্ভরযোগ্যতা রয়েছে বলে ধরে নেওয়া যেতে পারে বা বলা যেতে পারে। 3 নম্বরে রয়েছে ভ্যালিডিটি বা বৈধতা। এই বৈধতা কোন কোন বিষয়ের উপর বৈধতা থাকবে? প্রসিডিওর এবং রিসার্চ ইনস্ট্রুমেন্ট থাকবে, অর্থাৎ রিসার্চের জন্য বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হয় সেই ইনস্ট্রুমেন্ট এবং টেস্ট অর্থাৎ বৈধতা থাকবে টেস্টের। প্রথমে আসি ইন্টারনাল ভ্যালিডিটি অর্থাৎ অভ্যন্তরীণ বৈধতা, 2 বা ততোধিক অভ্যন্তরীণ চলকের বা যে ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক স্থাপন। দ্বিতীয় নম্বরে রয়েছে এক্সটার্নাল ভ্যালিডিটি বা বাহ্যিক বৈধতা। বাহ্যিক বহু কারণ রয়েছে যেগুলো গবেষণাকে বিভিন্নভাবে প্রভাবিত করে এবং সেই প্রভাবিত বা সেই বাইরের যে ভেরিয়েবলস গুলিকে নিয়ন্ত্রণ করতে হবে। 3 নম্বরে রয়েছে ফেস ভ্যালিডিটি অর্থাৎ যে বিষয়ে সার্ভে করা হচ্ছে প্রশ্নাবলীগুলি যেন সেই বিষয়ের উপরে করা হয়, অর্থাৎ একজন রিসার্চার যে কোশ্চেনার তৈরি করবেন সেই রিসার্চ করতে গিয়ে সেই রিসার্চ যেন যে বিষয়ের উপর রিসার্চটা করা হচ্ছে বা বস্তু বা যে বিষয়টি এখানে নির্বাচন করা হয়েছে রিসার্চের মূল বিষয় সেই বিষয়ের উপর যেন অবশ্যই কোশ্চেনারটি প্রস্তুত করা হয়। 4 নম্বরে রয়েছে কন্টেন্ট ভ্যালিডিটি অর্থাৎ বিষয়বস্তুগত বৈধতা। 5 নম্বরে রয়েছে ক্রাইটেরিয়াল ভ্যালিডিটি বা মানদণ্ডের বৈধতা অর্থাৎ যে পরিমাপ সূচক ব্যবহার করা হচ্ছে সেই পরিমাপ সূচক যেন সঙ্গতিপূর্ণ হয় এবং সেই পরিমাপ সূচক যেন রিসার্চের সঠিক ভবিষ্যৎবাণী করতে পারে। 6 নম্বরে রয়েছে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি বা গঠনের বৈধতা। এখানে ইন্ডিকেটর এমনভাবে কনস্ট্রাক্ট বা মেজার করে যা দিক নির্দেশনের ক্ষেত্রে অন্যান্য পরিমাপের সাথে অভিসারী বা কনভার্জেন্ট যাতে হয়। 4 নম্বরে রয়েছে নির্ভুলতা বা অ্যাকুরেসি। এই বিষয়টি বিশেষভাবে ইউজ অফ সায়েন্টিফিক মেথড এবং রিলেটেড টু ভ্যালিডিটি, কারণ রিসার্চের নির্ভুলতা ভ্যালিডিটিকে অনেকখানি ভাবে সুনিশ্চিত করে দেয়। রিসার্চের যে ভ্যালিডিটি রয়েছে সেই রিসার্চের ভ্যালিডিটি রিসার্চের নির্ভুলতার উপর অনেকখানি নির্ভর করে। এখানে কি বলা রয়েছে? নির্ভুলতা বৈধতার সাথে সম্পর্কিত। এটি এমন একটি বিষয় যা রিসার্চ প্রসেস, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড টুল থেকে একে অপরের সাথে সম্পর্কিত। এছাড়াও পরিমাপ করে যে সকল গবেষণা সরঞ্জামগুলি সম্ভাব্য সর্বোত্তম পদ্ধতি নির্বাচন করা হয়েছে কিনা এবং গবেষণার পদ্ধতিগুলি গবেষণার সমস্যার জন্য উপযুক্ত কিনা, গবেষণায় কঠোর বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করা হয়েছে কিনা, এই বিষয়গুলো এই নির্ভুলতা বা অ্যাকুরেসি নির্ভর করে। নেক্সট আসি 5 নম্বরে রয়েছে ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা। এখানে অনেক সময় আমরা সেকেন্ডারি ডাটা ইউজ করে অনেক রিসার্চার বিভিন্ন কারণ হেতু রিসার্চের সময় সেকেন্ডারি ডাটা ইউজ করতে হয়, যে ক্ষেত্রে আমাদের সময় এবং খরচ অনেকটাই বাঁচানো যায়। সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে প্রাথমিকভাবে ডেটার বিকল্প উপলব্ধ থাকাকালীন সেকেন্ডারি ডেটার উপর অত্যধিক নির্ভরতা গবেষণার বিশ্বাসযোগ্যতা হ্রাস করার ঝুঁকিকে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ যখন আমাদের প্রাইমারি ডাটা বা রিসার্চার যিনি যে বিষয়টাতে রিসার্চ করছেন তার ডেটা যখন তিনি সংগ্রহ করছেন সেই ডেটা সংগ্রহের সময় যদি প্রাইমারি ডেটা বা প্রাথমিক ডেটা থাকে প্রচুর পরিমাণে তাহলে আমাদের সেকেন্ডারি ডেটার প্রয়োজন হয় না, কিন্তু এই সেকেন্ডারি ডেটা গ্রহণ তখনই আমরা করব এর বিশ্বাসযোগ্যতা হ্রাস না করে। 6 নম্বরে রয়েছে জেনারেলাইজেশন বা সাধারণীকরণ। এটি ক্লোজলি রিলেটেড টু ভ্যালিডিটি অর্থাৎ এটিও বৈধতার সঙ্গে সম্পর্কযুক্ত। সাধারণীকরণ বলতে বোঝায় একটি বৃহত্তর জনসংখ্যার জন্য গবেষণার ফলাফলগুলি প্রয়োগ করা।
The sample considered is to respective of the whole population, so the finding should also be applicable to the whole population. 7 নম্বরে রয়েছে অভিজ্ঞতা ভিত্তিক বা এমপিরিক্যাল রিসার্চ। এর মূল বিষয়বস্তু যেগুলি খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, ডাইরেক্ট এক্সপিরিয়েন্স আর অবজারভেশনাল বাই দ্য রিসার্চার। অর্থাৎ অভিজ্ঞতামূলক গবেষণা মূলত একটি রিয়েল সিচুয়েশন এক বা একাধিক দিকের সাথে সম্পর্কিত, যেখানে কংক্রিট ডেটা নিয়ে কাজ করে এবং গবেষণার ফলাফলের বাহ্যিক বৈধতা বা এক্সটার্নাল ভ্যালিডিটি ভিত্তি প্রদান করে। 8 নম্বরে রয়েছে সিস্টেমেটিক বা পদ্ধতিগত, অর্থাৎ রিসার্চ অবশ্যই পদ্ধতিগত হবে এবং সেই পদ্ধতিটি যেন এফেক্টিভ পদ্ধতি হয় এবং পদ্ধতি যেন সিস্টেমেটিক হয়। অর্থাৎ পদ্ধতি ইট হ্যাজ টু বি সিস্টেমেটিক হবে এবং কার্যকারী হবে। যে কোনো গবেষণার কাজ করার জন্য একটি পন্থা বা পদক্ষেপ অবশ্যই অনুসরণ করতে হবে। এই পদ্ধতির একটি সেট রয়েছে যা একটি নির্দিষ্ট সময়ে পরীক্ষা করা হচ্ছে। অর্থাৎ পদ্ধতি, কোনো একটি গবেষণা করার সময় যে পদ্ধতি বা যে মেথড অ্যাপ্লাই করা হবে তা অবশ্যই সিস্টেমেটিক হবে, কিন্তু সেই সিস্টেমেটিক যে মেথডটি সেটাই বেছে নিতে হবে যে মেথডটি আগে পূর্বে কোনো না কোনো রিসার্চার ওই পদ্ধতির ক্ষেত্রে তিনি পরীক্ষা করে দেখেছেন যে এই ধরনের পদ্ধতিগুলির ক্ষেত্রে পদ্ধতি বা এই সিস্টেমেটিক ওয়েটা মেনটেন করা যেতে পারে বা এই সিস্টেমেটিক এটা নেওয়া যেতে পারে। যেমন যদি সোশ্যাল সায়েন্স কোনো সময় রিসার্চ করা হয়, সোশ্যাল সায়েন্সের রিসার্চার যে পদ্ধতি মেনটেন করেন বা যে সিস্টেম অ্যাপ্লাই করেন সেখানে বা যে সিস্টেমেটিক পদ্ধতিটা তিনি ব্যবহার করেন, সেক্ষেত্রে একজন যখন সায়েন্সের ফিজিক্সে বা কেমিস্ট্রির গবেষণা হচ্ছে পরীক্ষাগারে ল্যাবরেটরিতে, তখন কিন্তু সেই ধরনের পদ্ধতি ব্যবহার করা হয় না। কিন্তু দুটো পদ্ধতি পূর্বে কেউ না কেউ বা কোনো না কোনো রিসার্চার তারা কিন্তু ওই সেম পদ্ধতি অ্যাপ্লাই করে ওই সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং ওই পদ্ধতিটি যে সঠিক পদ্ধতি সেটাও তারা উল্লেখ করে দিয়ে গেছেন। অর্থাৎ যে পদ্ধতি ব্যবহার করা হবে, যে পরীক্ষা যা করা হচ্ছে বা রিসার্চ যে বিষয়ের উপর করা হচ্ছে সেই বিষয়ের উপযুক্ত পদ্ধতি ব্যবহার, এটি হচ্ছে সিস্টেমেটিক পদ্ধতির মূল বৈশিষ্ট্য। 9 নম্বরে রয়েছে কন্ট্রোলেড ফ্যাক্টরস, অর্থাৎ নিয়ন্ত্রিত কারণগুলি। বাস্তব জীবনের অভিজ্ঞতা সর্বদা একাধিক কারণ থাকে যা একটি ঘটনার ফলাফলকে প্রভাবিত করতে পারে। ঠিক একইভাবে গবেষণার বিভিন্ন কারণ বা ফলাফলকে প্রভাবিত করতে পারে। কিছুকে নিয়ন্ত্রণ করার কারণ হিসাবে নেওয়া হয়, আবার যেখানে অন্যগুলি সম্ভাব্য ফলাফলের জন্য পরীক্ষা করা হয়। নিয়ন্ত্রণের ধারণাটি বোঝায় যে দুটি ভেরিয়েবল বা ফ্যাক্টরের সাথে সম্পর্কযুক্ত কার্যকরণ অন্বেষণ করার জন্য আমরা এমনভাবে একটি অধ্যয়ন সেট করি যা সম্পর্ককে প্রভাবিত করে এমন অন্যান্য কারণের প্রভাবকে কমিয়ে দেয়। 10 নম্বরে রয়েছে সাইকেল বা চক্রাকার। গবেষণা একটি চক্রাকার প্রক্রিয়া, অর্থাৎ যেখান থেকে শুরু হলো সেই শুরু হয়ে গিয়ে আবার ঠিক সেই রকম জায়গায়, অর্থাৎ একটি আমরা কারণ বা একটি সমস্যা থেকে আমাদের গবেষণা শুরু হয়। এই গবেষণা কয়েকটি পদ্ধতি মেনটেন করে আবার আরেকটি সমস্যার সৃষ্টি করে। অর্থাৎ এই জন্য বলা হচ্ছে এটি চক্রাকার প্রক্রিয়া। এটি একটি সমস্যা দিয়ে শুরু হয়, আবার একটি সমস্যায় শেষ হয়। কোন একটি নির্দিষ্ট সমস্যার সমাধান যখন সিস্টেমেটিক বা সায়েন্টিফিক পদ্ধতিতে ব্যবহার করে এটি সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, ঠিক আরেকটি রিসার্চ সমস্যার জন্ম দেয়। লজিক্যাল বা যৌক্তিক রিসার্চ যেমন সিস্টেমেটিক এবং সায়েন্টিফিক, ঠিক তেমনি রিসার্চ হবে লজিক্যাল, অর্থাৎ যুক্তি থাকবে। যুক্তিগ্রাহ্য বিষয় ছাড়া রিসার্চ সম্ভব নয় বা রিসার্চের বৈধতাও থাকবে না। অর্থাৎ রিসার্চ যদি বৈধতা প্রমাণ করতে চায় তাহলে কিন্তু রিসার্চকে অবশ্যই লজিক্যাল হতে হবে বা যুক্তি হতে হবে। তবে এই যুক্তি দুই ধরনের হতে পারে, ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ, অবরোহ এবং আরোহ দুই পদ্ধতিতে হতে পারে, কিন্তু যুক্তি অবশ্যই থাকতে হবে। 12 নম্বরে রয়েছে রেপ্লিকেবল বা প্রতিলিপিযোগ্য। এই বৈশিষ্ট্য অনুসারে গবেষণার ফলাফলগুলি অধ্যয়নের পুনরাবৃত্তি করে, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি সঠিক পদ্ধতি তৈরি করে নিশ্চিত করার অনুমতি দেয়। আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা আলোচনা করব টাইপ অফ রিসার্চ। তবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন এবং বন্ধুদের শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।